ক্লাস 10 এর 2027 কে টার্গেট করে চ্যাপ্টার 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের থিওরেম পার্টের কিছুটা দেখব। এই চ্যাপ্টারে তোমাদের একটা ওভারভিউ, ঠিক আছে, ওভারভিউ হবে সমস্যা থেকে সমাধান। তোমরা পিবিএল কথা শুনে থাকবে, জানেন, প্রবলেম বেসড লার্নিং, ঠিক আছে। এর মাধ্যম দিয়ে আমাদের মাথায় সবকিছু গেঁথে থাকে এবং এইটার মধ্য দিয়ে এখন যে তোমরা এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এর মাধ্যমেই লার্ন করানো হয়, ঠিক আছে। তো বাস্তব সমস্যা, গাণিতিক যুক্তি, শ্রীধর আচার্যের সূত্রের রোমাঞ্চকর যাত্রা। তো শ্রীধর আচার্য সূত্র তোমাদের লাস্ট পার্টে আছে। তার আগে আমরা যে ক্লাস 9-এ কিছু শিখে এসেছি সেগুলো রিলেটেড কিছু থাকবে, ঠিক আছে। তোমরা এই গ্রাফটাকে অনেকেই চিনতে পারবে না। এই গ্রাফটা আসলে এটা বাস্তব একটা উদাহরণ। দেখো, যখন নারকেল গাছ থেকে যখন কোনো ফল পড়ে বা যে কোনো গাছ থেকে যখন কোনো ফল পড়ে, এইরকম ভাবে পড়ে। যেহেতু গাছটা এইরকম বেঁকিয়ে আছে তাই এইটা এরকম পড়ে আছে, এরকম পড়ছে। যদি গাছটা এরকম সোজা থাকে তাহলে এইরকম ভাবে পড়বে, ঠিক আছে। তো এইখানে দেখলে এই গ্রাফটা কিন্তু এখানে হচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে, এইটা এরকম আপার সাইডে হা করে আছে, এইটা লোয়ার সাইডে হা করে থাকবে, ঠিক আছে। তো এই গ্রাফটা বলার উদ্দেশ্য কি, এই ধরনের গ্রাফ আমরা দেখতে পাই যেগুলোর ঘাত 2 থাকবে। y = 4x এইটার গ্রাফ। এইখান থেকে দেখো দ্বিঘাত, এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত আমরা পড়বো এবার। দেখো এইখানে কিন্তু দুটো চল আছে, x আর এখানে আছে y। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে সমীকরণগুলো পাবো সেগুলো x² প্লাস 2x প্লাস 1, বা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে বলতে পারি ax² প্লাস bx প্লাস c। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। এরপর স্লাইডে কি আছে দেখি। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা বাংলায় বলে থাকি রৈখিক সমীকরণ। এই রৈখিক সমীকরণটাকেই আমরা ইংলিশে বলি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন এটা বলে থাকে কারণ হচ্ছে লিনিয়ার বাংলা হচ্ছে রৈখিক, আর দেখবে যে সমীকরণের ঘাতের পাওয়ার 1 থাকবে সেইটাকে বলে আমরা লিনিয়ার সমীকরণ। তাহলে x+1 এটা লিনিয়ার। কিন্তু দেখো এখানে x × x+1 আছে, যখন এটা আমি মাল্টিপ্লাই করবো তখন x² প্লাস x = 132। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে কিন্তু এটা লিনিয়ার থাকলো না, তখন এটা হলো দ্বিঘাত, ঠিক আছে। তাহলে এখানে একটা ঘটনা দিচ্ছে, ধ্রুবদের বাগানে x টি নারকেল গাছ আছে এবং প্রতিটি গাছে যদি x+1টি নারকেল থাকে, তাহলে x টি নারকেল গাছ আছে, x+1টি নারকেল আছে, তাহলে মোট কটি নারকেল আছে, মোট কটি নারকেল আছে এই দুটোর গুণফল। তাহলে এতটা হচ্ছে মোট নারকেল। এবার আমাকে বলে দিয়েছে মোট নারকেল আছে 132টি, তার মানে এখান থেকে আমি কটা গাছ আছে সেটা বের করতে পারবো। তাহলে এই দুটোর গুণফলন সমান হবে এইটা। তাহলে সরল করে পাই এটা সমান এটা পাবো। তাহলে এইখান থেকে কি পাচ্ছি, x এর 2 ঘাত, যেটা আমি আগেই বললাম সাধারণ লিনিয়ার ইকুয়েশন দিয়ে এর সমাধান সম্ভব নয়। তাহলে এই যে x+1 = 0, তার কারণ থেকে কি পেতাম আমরা, x = -1 এরকম পেতাম, বা 3x + 2y = 5, আর একটা থাকতো 3x + 5y = 7। এই ধরনের সমীকরণ দ্বিঘাত বিশিষ্ট সমাধান করার জন্য আমরা 4টে 9-এ শিখে এসেছিলাম। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে তুলনামূলক বজ্র গুণন, এবং আরেকটা ছিল সেটা কি অপনয়ন, ঠিক আছে। এই 4টে আমরা শিখে এসেছিলাম, কিন্তু ওগুলোর দ্বারা এখানে সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা কি করব, আমাদের প্রয়োজন দ্বিঘাত সমীকরণ সমাধানের নতুন প্রক্রিয়া। তাহলে সেই জন্য আসছে, দেখো এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলি, স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, বা প্রমাণ গঠন। এইটা হচ্ছে ভেরি ভাইটাল, এইটা তোমাদের মাথায় আশা করি গেঁথে যাবে এই ছবিটা দেখার পরে। এইখানে এই যে a=, এইটা সবসময় ≠0 হতে পারে। ≠0 কেন হবে, যদি a এর মান 0 হয়ে যায় তাহলে x² তো থাকবে না, তাহলে সেটা কি হবে, আর দ্বিঘাত সমীকরণ থাকলো না, তখন সেটা লিনিয়ার সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে b ও এখানে বাস্তব সংখ্যা, c এখানে ধ্রুবক, a সবই বাস্তব সংখ্যা।
এখানে এইটা আমি ভালো করে বলা আছে, দেখো এইখানে যদি a নট ইকুয়ালস টু 0, সতর্ক, যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ারের টার্মটা থাকবে না, সেই জন্য এটা দেখো ফেড করে দেওয়া হয়েছে। তাহলে সেটা দ্বিঘাত থাকবে না, তখন রৈখিক সমীকরণ হয়েছে। আশা করি মনে থাকবে। তারপরে এখান থেকে তোমাদের এক্সারসাইজে যখন দেখাবো তখন ভালো করে দেখতে পারবে যে কোনটি দ্বিঘাত আর কোনটি দ্বিঘাত নয়। তাহলে এই রকম আকারে থাকলে যে সেটাকে আমি ডিরেক্ট বলে দিতে পারবো যে এটা দ্বিঘাত বা এটা দ্বিঘাত নয়, ডাইরেক্ট আমি বলতে পারবো না, সেটাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মে সাজানো যাচ্ছে কিনা দেখতে হবে। এখানে আমার বি এর মান 0 হতেই পারে, সি এর মানও 0 হতে পারে, কিন্তু এর মান নট ইকুয়ালস টু 0 হবে, এটা ভালো করে মাথায় রাখবে। দেখো এইটা দ্বিঘাত সমীকরণ কি করে হলো, এবার অনেকে প্রশ্ন করবে যে এইখান থেকে এইটা কিভাবে আসলো। তাহলে এখান থেকে এটা যদি আমি লসাগু করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x পাবো ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 6x। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এইটা আসলো। এখান থেকে দেখো ওই ফর্মে চলে এসছে এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -6 আর c এর মান হচ্ছে 1। এখানে এইটার সাথে এটা আমি তুলনা করে পেলাম। কিন্তু দেখো এইটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ দ্বিঘাত অখণ্ড সংখ্যা নয়, চলের ঘাত মানে এখানে একটা চল আছে, এখানে একটা চল আছে, তাহলে এখানে চলের ঘাত মানে রুট ওভার মানে সমান হচ্ছে হাফ। তাহলে হাফ মানে হচ্ছে অখণ্ড সংখ্যা নয়, হাফ মানে সেটা হয়ে গেল রেশনাল নাম্বার, বা আমরা সেটাকে বলি মূলদ সংখ্যা। বোঝা গেল? এটা হলো এটা। তাহলে কি করতে হবে, যদি কোনো সমীকরণের চলের ঘাত রেশনাল থাকে তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, কারণ ওটাকে আমি সিম্পলিফাই করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পারবো না। এবার দেখো এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান সবসময় a আর b এর মান যাবার সবার দুটোর মানই সমান হবে, এগুলোকে আমরা বলি অভেদ বা আইডেন্টি কেন বলি, কারণ দুই দিকেই সমান হচ্ছে, উভয় পক্ষে সমান আইডেন্টি, তাই এটি সমীকরণ নয়, এটাকে বলা হয় অভেদ। তাহলে বোঝা গেল সমীকরণ, কারণ হচ্ছে তুমি যখনই এইটাকে এদিকে সব নিয়ে চলে আসবে সমাধানে কিছু থাকবে না, কারণ এইটা সমান এটা হলে 0 হয়ে যাচ্ছে, এখানে কিচ্ছুই দাঁড়াচ্ছে না, ঠিক আছে। তাই এগুলোকে আমরা এইটা কিন্তু খুব একটা ভাইটাল কেস, মনে রাখবে যে এগুলোকে আমরা কি বলবো, অভেদ, নট ইকুয়েশন, ইটস অ্যান আইডেন্টিটি। ওকে, এবার কি বলছে, সমীকরণকে সবসময় এই আকারে সাজিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে সেটা দ্বিঘাত সমীকরণ কি না, ঠিক আছে। সমাধান পদ্ধতি আমরা পরে আসছি, তার আগে আমরা কিছু এক্সারসাইজের প্রবলেম দেখে নেব। তার আগে তোমরা বইয়ের এগুলো ভালো করে রিডিং পড়বে, কিন্তু রিডিং যতক্ষণ না পড়বে তোমরা শুধু এই ভিডিও দেখে সমাধান করে পরীক্ষায় নাম্বার নিয়ে এসে কোনো কাজ নাই, যতক্ষণ না প্রবলেমগুলোকে ভালো করে বুঝবে, ঠিক আছে। প্রবলেমগুলোকে তোমাকে একদম তোমার মাথায় গেঁথে নেবে, এগুলো সব রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন হবে। তাহলে এখানে তো নারকেল গাছের গল্প আমি প্রথমে বললাম, বাস্তব সহগ যুক্ত এক তল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1 নম্বর এটাকে বলছে। এবার আমি যেটা এখান থেকে তোমাদের কোনো যদি প্রবলেম হয় পড়তে গিয়ে বা কোনো টার্ম বুঝতে গিয়ে, আশা করি আমার এক্সপ্লেনের পরে কোনো টার্ম বাকি থাকার কথা না, তবুও যদি কোনো টার্ম বুঝতে বা কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, বা স্কলার লিন এক্স টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ওকে, এখানে যেমন একটা প্রবলেম দিয়েছে, ধ্রুবদের বাগানের দৈর্ঘ্য এত, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য যদি x হয় প্রস্থ হবে কি x+5, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে বাগানের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 204, এটা সমান 204। তাহলে এখানে দেখো এটাই করা আছে, এবার এটাকে এদিকে নিয়ে আসলে এটা সমীকরণ হয়ে গেল। তারপরে বলছে ধ্রুবদের বাগানে কি করছে, পরিষ্কার করতে তত গুণ টাকা লাগবে, যত গুণ ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছে প্রত্যেকের তত গুণ টাকা লাগবে, তাহলে একজন যদি পরিষ্কার করে তাহলে 30x টাকা লাগবে, তাই তো। তাহলে এদের গুণফল সমান হচ্ছে মোট 1080 টাকা লেগেছে, 1000 ইন্টু 80, তাহলে এইটা হয়ে গেল 30x স্কোয়ার ইকুয়াল টু 1000। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে তুমি ডিরেক্ট সমাধান করতে পারবে কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0।
কিন্তু এখান থেকে তুমি 36 করলে এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 6 পেলে। এইটা কিন্তু তোমাদের দ্বিঘাত যে আহ, এখানে শিখবো শ্রীধরাচার্য, সেটা কিন্তু লাগছে না। এর আগে আমরা যেগুলো সব শিখে এসেছি মিডল টার্ম ওগুলো বা ফ্যাক্টরাইজেশন, হার্ডার ফ্যাক্টর, ওগুলো সব লাগিয়ে সমাধান করা যেতে পারে, কিন্তু ওগুলো না লাগিয়ে আমরা আর একটা সহজ একদম সিম্পল মেথড শিখবো, সেটা হচ্ছে শ্রীধরাচার্য। ঠিক আছে, তো এখান থেকে এটা গেল। এখানে তোমাকে কিছু প্রয়োগ দিয়েছে। এইটা যেমন এখানে নিচের সমীকরণগুলোকে এ আকারে প্রকাশ করতে হবে, এ বি সি ডি বাস্তব সংখ্যা এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা সেটা দেখতে হবে। মানে মোদ্দা কথায় সেটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা সেটা আমাকে লিখতে হবে। হলো। এখানে প্রয়োগ থেকে বলছে নবম দশম শ্রেণী। তোমাদের এইখানে ক্লাস 9 যে চ্যাপ্টার ছিল না, যে আহ, সমীকরণ গঠন করি, তো এখানে সমীকরণ গঠন করতে হবে, শুধু গঠনের প্রসেসটা আছে, তারপর আমরা সমাধানে অবশ্যই আসবো। ঠিক আছে, এখান থেকে এটা করবে, নিচে করে গুলো আমি অবশ্যই করে দেবো। এখানে কি বলেছে দেখো, এইটা যেমন বলেছে আমি করে দিচ্ছি প্রয়োগ। 4 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 24 বর্গ মিটার। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন গঠন করি। তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে প্রস্থ কি হবে x প্লাস 2, তাহলে এদের গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এদের গুণফলই হয় ক্ষেত্রফল। এটা সমান হচ্ছে 24, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এদিকে চলে আসলো। তাহলে এখান থেকে আমি কি পেলাম, যে সমীকরণ দ্বিঘাত সমীকরণ সেটা কি পেলাম, 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ গঠন করি। হলো, এখান থেকে এটা সমাধান হয়ে গেলো। এবার কষে দেখি 1.1 এডি 1.1 এর সলিউশন। বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। বহুপদী বলতে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা বুঝে লিখি। দেখো এইখানে দ্বিঘাত আছে, কোনো অসুবিধা নেই, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে দেখো 5 আছে, তাহলে এটা দ্বিঘাত থাকলো না, পঞ্চঘাত হয়ে গেল। এবার এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করে লিখি 2x স্কোয়ার প্লাস 5x, 5 না, এইটাকে যদি আমি লিখি, এইটাকে লিখলে পাবো 2x স্কোয়ার প্লাস 10x পাবো, 10x প্লাস 1 এটা পেলাম। তাহলে দেখো এখানেও কিন্তু আমার কি চলে আসলো, দ্বিঘাত চলে আসলো। তাহলে এটা দ্বিঘাত, এটি সমীকরণ নয়, কারণ এটা সমান দিয়ে কোনো সংখ্যা বা শূন্য নেই। যখনই সংখ্যা বা শূন্য থাকবে তখনই সেইটাকে আমরা সমীকরণ বলবো, এটাকে শুধু পলিনোমিয়াল বলবো। জাস্ট আছে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, দুটো একই জিনিস সমীকরণ। কিন্তু দেখো এখানের ঘাত 1, তাই এটা হচ্ছে লিনিয়ার। তাহলে কোনটা কোনটা দ্বিঘাত পেলাম, এটা দ্বিঘাত, এটা দ্বিঘাত। আশা করি তোমরা বুঝে নিজে লিখতে পারবে। আমি এগুলোর জন্য শুধু টাইম ওয়েস্ট করছি না, যেগুলো বড় বড় প্রবলেম হবে সেগুলো আমি সব ডিটেলসে সলিউশন করাবো। দেখো 2 নম্বর কি বলছে, সমীকরণগুলির কোনটি, এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আছে বা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেখানে আকারে লেখা লেখা যায় সেটা বলছে। এটা তো তোমাদের এক্সাম্পলেই করা আছে। 1 নম্বরটা এক্সাম্পলটা আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল, হ্যাঁ 3 নম্বর এক্সাম্পল, 3 নম্বর এক্সাম্পল এখানে ডিটেল সলিউশন করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োগ 1 এর 3 নম্বর এক্সাম্পল। তাহলে এটা কি বললাম, এইটা বললাম হচ্ছে প্রয়োগ 1 এর এক্সাম্পল 3। আশা করি বোঝা গেছে। এবার 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে যদি এইটা হয় তাহলে এটা ওই আকারে প্রকাশ করা যাবে কিনা দেখি চলো। তাহলে এইটা যদি আমি লসাগু করি, ঠিক আছে, লসাগু করলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3 বাই এক্স। আচ্ছা এটাকে আমি উপরে লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 বাই এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি পরের লাইনটা করি, পরের লাইনটা কি দাঁড়াবে, পরের লাইনটা দাঁড়াবে এইটা, দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু এক্স কিউব। তাহলে দেখো এইখানে ঘাত চলে আসলো 3, তাহলে ওই আকারে প্রকাশ করা সম্ভব নয়, তার জন্য এইটাকে আমরা কি করে দিলাম, ক্রস করে দিলাম, হবে না। এবার দেখো এইটা, এটা তো প্রথমে আমি তোমাদেরকে বললাম যে এইটা হচ্ছে অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয় বা অখণ্ড সংখ্যা নয়, বা আমি বলতে পারি দ্বিঘাত সমীকরণে ঘাত x এর বা চলের ঘাত অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটাও কিন্তু হবে না। হলো, এবার 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটাতে 4 নম্বরটাতে
এইটা দেখো 4 নম্বরটাতে এইটার ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে লিখেছে, তাহলে এইটা কি বললাম, এটা দ্বিঘাত সমীকরণ নয়। এটা দ্বিঘাত সমীকরণ নয়, ওই আকারে প্রকাশ করা যাচ্ছে না। এটাকে তাহলে আমরা কি বলবো, এটাকে তাহলে আমরা বলবো অভেদ। অভেদ বা আইডেন্টিটি, অভেদ বা আইডেন্টিটি বলবো। চলো এবার 3 নম্বর প্রবলেম সলভ করবো। 3 নম্বর প্রবলেম বলছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে। কোন ঘাতের সাপেক্ষে মানে এটাকে আমাকে সাজাতে হবে। চলো এটা একটু এক্সপ্লেন করবো। 3 নম্বর প্রবলেমটা কি বলছে, সমীকরণটাকে চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। কোন ঘাতের সাপেক্ষে, ঠিক আছে। সাপেক্ষে বলাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে। দেখো তাহলে এটাকে আমি একটু মেক আপ করবো, ঠিক আছে। এখানে আমি প্রথমে ধরি এক্স কিউব সমান আমি ওয়াই ধরলাম, ঠিক আছে। এক্স কিউব সমান ওয়াই, তাহলে এক্স কিউব আমাকে আমার কোনটা দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা আমার দেওয়া আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমি যদি এক্স কিউবের জায়গায় ওয়াই লিখে দিই, তাহলে এটা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এটা হচ্ছে এক্স কিউব এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। বোঝা গেল আশা করি। কমপ্লিট সমাধান। চলো এবার 4 নম্বর প্রবলেম দেখবো। দেখো 4 নম্বর প্রবলেমের 4-এর একেরটা তোমাদেরকে যদি আমি বুঝিয়ে দিই বা থিওরেম পার্টে আগেই বলেছি, তাহলে তোমরা এখান থেকে নিজেরাই লিখে দিতে পারবে। যে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। হবে না, তাহলে এখানে এক্স স্কোয়ারের যে সহগ আছে বাস্তব সহগ, সেটা যদি কোনোভাবে 0 হয়ে যায়, তাহলে a মাইনাস 2 আছে, তাহলে এইটা যদি 0 হয় তাহলে তো সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখান থেকে কি বলতে পারি, a ইজ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বা এখান থেকে এইটা 2টা এদিকে আসলো, তাহলে এখান থেকে 2 হয়ে গেল a এর মান। তাহলে আমাকে লিখতে হবে যে প্রদত্ত সমীকরণটি a সমান 2 হলে দ্বিঘাত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a ইজ ইকুয়ালস টু প্রথমে লিখবে যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ a ইজ ইকুয়ালস টু 2 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তারপরে 4-এর 2টা আমরা করব যে প্রদত্ত সমীকরণ এই আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। চলো এটা আমরা ডিটেলসে সলভ করব। তার আগে একটু পেজ নিয়ে নিই, একটা পেজ নিয়ে নিই। তাহলে 4-এর দিকে কি বলছে, এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স স্কোয়ারের সহগ কত হবে। তাহলে চলো আগে প্রকাশ করি। তাহলে এক্স বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই 3x বলা আছে। তাহলে এখানে যদি আমি কোনাকুনি মাল্টিপ্লাই করি এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে কি পাই দেখি। তাহলে 3x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস এক্স পেলাম। তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 4টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে এক্স এর সহগ। তাহলে এইটাকে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে লিখলাম অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করলে এক্স এর সহগ হবে, এক্স এর সহগ কত হবে 1 হয়ে গেল आंसर। চলো এবার আমরা 4-এর 3-এ যাব। তো চলো 4-এর 3 কি বলছে দেখে নিই। আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, তাই 4-এর 3টা কি বলছে আগে দেখে নিই। এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা মেনটেন করা ভীষণ দরকার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে। তাহলে প্রকাশ করে চলো। তাহলে কি দেওয়া আছে আমাকে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 4x প্লাস 3 মাল্টিপ্লাই করা আছে প্লাস 2। তাহলে আমি প্রথমে এগুলো মাল্টিপ্লাই করে নেব। আশা করি এটা তোমরা মাল্টিপ্লাই করার নিয়ম জানো। এটার সাথে এটা একবার হবে, এটার সাথে এটা একবার হবে, সেম ভাবে এটা দিয়ে একবার, এটা দিয়ে এটাকে একবার। চলো শুরু করি। তাহলে কি দাঁড়াচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস
4x প্লাস 12 প্লাস 2, তাহলে এইটা আবার কি হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 14। তাহলে এবার যদি সবগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এটার সাথে এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে 2x স্কোয়ার, আর এখান থেকে এটা সাবট্রাক্ট করলে দাঁড়াচ্ছে 6 আর 3 9। ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 হয়ে গেল প্রকাশ করা, যেখানে a is equals to 2, b is equals to 0, c is equals to 9। এবার আমরা 4 এর 4 করব। তো 4 এর 4 কি বলছে, আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনটা পড়ি, প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c নট ইকুয়াল টু 0 যেখানে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এবং x স্কয়ার x x নট, এইটা x নট মানে কারি পাওয়ার মানে কি হয়ে গেল, সেটা 1, বা এটা আমি বলতে পারি কনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে c, কোথাকার c, এই যে c। হলো, তাহলে চলো শুরু করি। তাহলে আমাকে কি দেওয়া আছে, x প্লাস 2 তার কিউব ইজ ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? তাহলে এবার দেখো তোমরা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা জানো, কোন ফর্মুলাটা? দুটো ফর্মুলা আছে, আমার ওইটা দরকার নেই, আমার যেটা দরকার হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এইটা লাগবে। ঠিক আছে, তাহলে চলো ওইটাই করি। দেখো 4 নম্বর প্রবলেমটা কোনো কারণে রেকর্ড করতে করতে আমার এতটা হওয়ার পর সেইটা রেকর্ডিংয়ে কোনো এরর চলে আসে, ভুল চলে আসে। তো এটা আমার সলিউশন করা হয়েছিল কিন্তু রেকর্ডটা হয়নি, তাই আমি এটা বোঝাচ্ছি। আবার দেখো দেখো এইখানে এইটা আছে, এবার এই দিকের এই ফর্মুলাটা আমরা ইউজ করব, সেই জন্য আমি এই ফর্মুলাটা পাশে তোমাদের লিখে দিয়েছি। এটা আর একটা ফর্মুলা হয়, সেইটা আমরা ইউজ করব না, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তাহলে এখানে এক্সকে যদি আমি a ভাবি আর বিকে যদি 2 ভাবি, তাহলে এটা এইভাবে দাঁড়াচ্ছে ফর্মুলাটা, যে এক্স কিউব 2 কিউব 3x স্কোয়ার, তারপর 2 মাল্টিপ্লাই 3x 2 এর স্কোয়ার, আর এই দিকে যদি আমি এইটার সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে এক্স কিউব পাবো, আর এখান থেকে এক্স পাবো। তাহলে দুই দিকেই দেখো এক্স কিউব কেটে গেল, একদিকে নিয়ে আসলে তাহলে এই মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এই যে 6x স্কোয়ার, আর এখানে কোনো এক্স স্কোয়ার নেই, তাই শুধু এটা 6x স্কোয়ার থেকে গেল, তাহলে 12x, আর এখানে x, তাহলে এটা মিলে হয়ে গেল আমার 13x, আর এইখানে শুধু আছে আমার কনস্ট্যান্ট টার্ম 8। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে আমার কোনো কমন নাম্বার বা এই সেপ নেই যে সবগুলোকে ভাগ করে দেবো। এখানে আমি আগেই বলেছিলাম যখন প্রথম সলভ করছি, এক্স টু দি পাওয়ার 0 বা এক্স নট আমরা বলি, সেইটাকে কোনো কিছুর মাথায় 0 হলে, কোনো নাম্বার, বড় নাম্বার ছোট নাম্বার যার মাথায় পাওয়ার 0 হবে সেটা তাহলে সবসময় 1 হবে। তাহলে এখানে 8 ইন্টু 1 আমরা লিখতেই পারি, তাহলে 8 ইন্টু 1 মানে হচ্ছে এখানে এক্স নট। তোমাদের এগুলো এক্স স্কোয়ার এক্স এর সহগগুলো বুঝতে পারবে, কিন্তু এক্স নটের সহগ বুঝতে পারবে না, সেই জন্য এখানে আমি এটা ভালোভাবে লিখে দিয়েছি। তারপরে আমার অ্যান্সার যা চেয়েছে কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এর সহগগুলো লিখি, সহগগুলো আমি লিখে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ারের সহগ মানে এক্সের সঙ্গে কে আছে 6 আছে, এক্সের সহগ মানে এক্সের সঙ্গে কে আছে 13 আছে, এবং হচ্ছে এক্স নট, তাহলে এক্স নট বা এইটাকে আমরা বলতে পারি ধ্রুবক পদ। ঠিক আছে, ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ কি 8। তাহলে এইভাবে এটার অ্যান্সার সম্পূর্ণ হলো। দেখো আমরা কেডি 1.1 এর সলিউশন করে চলেছি। তো আমরা এবার করব কেডি 1.1 এর 5 এর গুলো। দেখো নিজের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে তাহলে গঠন করতে হবে। ঠিক আছে, এগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমাদের অনেক স্কুলে করাবে না, কিন্তু এগুলোর কনসেপ্টটা লাগবে। আমি তোমাদেরকে প্রথমটা একবারেই
সহজ, তারপরে দুটো একটু এই যে দুটো অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা আর এখানে ক্রমিক সংখ্যা, এই দুটো জিনিস আমি বুঝিয়ে দিব। তো 5-এর অনেকটাকে বলছে 42 কেমন দুটো অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 42, তাহলে দুটো 42কে বিভক্ত করলে একটা a একটা b পাবো। তাহলে এখান থেকে আমি বলতে পারি a প্লাস b করলে 42 পাবো, তাই তো? বা a সমান আমি বলতে পারি 42 মাইনাস b, এটা পাওয়া যাবে। তাই আমি কি করব, ধরি একটি অংশ a এবং অপর অংশ 42 মাইনাস a, তাহলে দুটো অংশ পেয়ে গেলাম। তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে কি হচ্ছে, দুটি বর্গের বর্গ সমান হবে। তাহলে কি হচ্ছে, a এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 42 মাইনাস a তার স্কোয়ার সমান হবে, এটা হবে 42। ঠিক আছে, তার স্কোয়ার, যাতে এক অংশ অপর অংশ বর্গের সঙ্গে সমান। তাহলে এখান থেকে কি হলো, আমি সমীকরণটা দ্বিঘাত সমীকরণ গঠন, এখান থেকে সমীকরণটা এবার আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমি কি পেলাম, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পেলাম 42 মাইনাস a তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানে পেলাম a স্কোয়ার। দেখো এখানে একটু ভুল হয়েছে, এক অংশ এক অংশ অপর অংশের বর্গের সমান, এক অংশ, ঠিক আছে, দুই অংশ বলেনি সব। তাহলে আমি যদি a সমান হচ্ছে এখানে হচ্ছে a স্কোয়ার সমান হচ্ছে 42 মাইনাস a, তাহলে এখানে এইটা হলো এক অংশের বর্গ অপর অংশের সঙ্গে সমান। তাহলে এখান থেকে কি বলতে পারি, a স্কোয়ার প্লাস a মাইনাস 42 ইজ ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ এই প্রবলেমে। আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা 5-এর 2 সলভ করব। 5-এর 2 কি বলছে, 5-এর 2 বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দেখো দুটো কথা আমাকে মাথায় রাখতে হবে, ক্রমিক আর একটা হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে ওয়ার্ড নাম্বার বা সেটাকে আমরা বলি বিজোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো বিজোড় সংখ্যা কোনগুলো, ক্লাস 10-এর বলছে বলার দরকার নেই। এখানে আমার কন্ডিশন কি, বিজোড় সংখ্যাগুলো কি হতে হবে, সব পজিটিভ হতে হবে, নেগেটিভ বিজোড় সংখ্যা আমার চলবে না। আর কি হতে হবে, ক্রমিক মানে হচ্ছে পরপর, মানে হচ্ছে 3 5, তারপরে কি হবে 7 9, এটা হতে হবে ক্রমিক, তাদের গুণফল হচ্ছে এত। তাহলে এবার আমি একটা জিনিস ধরবো, তোমরা আশা করি অবাক হবে না। ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে 2n প্লাস 1 এবং 2n মাইনাস 1। এবার তোমাদেরকে এই জিনিসটা আমি বোঝাচ্ছি, দেখো এগুলো হচ্ছে এক একটা ঢাঁচা বা স্ট্রাকচার। যেমন হচ্ছে দেখো তোমরা ইট ইট তৈরি করার ফর্মা দেখেছো, ঠিক আছে, ইট তৈরি করার যে ফর্মা থাকে এর মধ্যে যদি আমি কাদা দিয়ে দিই তাহলে ও সেই শেপের ইট বেরিয়ে আসে, তাই তো? তো এইখানে হচ্ছে এগুলো হচ্ছে ফর্মার কাজ, ঠিক আছে, ফর্মা। তাহলে যেখানে এ যেখানে হচ্ছে n সবসময় কিসের মধ্যে থাকবে, ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, n এর মান সবসময় কি হচ্ছে, n স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। এই জিনিসটা তোমরা পাশে লিখে দেবে। এবার দেখো কেন এটা ফর্মার কাজ করছে, এখানে তুমি n এর মান 1 বসাও, n এর মান 1 বসালে দেবে 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3 পেলে, n এর মান 2 বসাও, n এর মান 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 5 পেলে, n এর মান তুমি 3 বসাও, 2 ইন্টু 3 প্লাস 1 7 পেলে, এখানে কিন্তু পরপর চলে আসছে। তাহলে এটা যদি এটা হয়, আর এখান থেকে কিভাবে দেখো, এখানে যদি n এর মান তুমি এখানে যদি n এর মান 1 বসাও তাহলে এখানে কি 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে এখানে 1 পেলে, তাহলে এইখানে n এর মান যখন 2 বসাবে তখন 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে 3 পেলে। দেখো তাহলে এখানে যদি 1 হয় এখানে 3 হবে, এখানে যদি 3 হয় এখানে 5 হবে, এইখানে যদি 7 হয় এইখানে 9 হবে, এইভাবে পর পর আসছে। তাহলে এবার আমাদের শর্তানুসারে চলে যাব। শর্তানুসারে শর্তানুসারে কি আসছে, শর্তানুসারে আসছে তাহলে দুটোর গুণফল 143 বলা আছে, তাহলে 2n এইটার সমান বলা আছে 143। দেখো আমরা এবার কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b জানি, তাহলে সেটাই এখানে আছে দেখো, তাহলে সেটাই আবার লিখবো আমরা। তাহলে কি হচ্ছে, তাহলে এইটা টোটালটা a এর কাজ করছে 2a তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 143।
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 4n স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু পাচ্ছি 143, এইটা পাচ্ছি। বা এখান থেকে আমি বলতে পারি n স্কোয়ার ইজ ইকুয়ালস টু 143 মাইনাস 1 বা 4n স্কোয়ার মাইনাস 142 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই কি হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা লিখে দিই দ্বিঘাত সমীকরণের ফর্মে। তাহলে প্লাস 0 ইন্টু এন প্লাস মাইনাস 142 এগুলো দ্বিঘাত গঠন। চলো এবার 3 করব। দেখো তোমরা এটাকে এইভাবে লিখতে পারো যে উভয় দিকে যদি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে n স্কোয়ার মাইনাস 142/4 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছ। তাহলে এইখান থেকে কি দাঁড়াবে, এইখান থেকে দাঁড়াবে n স্কোয়ার মাইনাস 3 4 12। এখানে দেখো এইটা প্লাস অন মাইনাস অন ছিল, ওইদিকে গিয়ে প্লাস হবে, ঠিক আছে। তাহলে এইটা প্লাস হয়ে গেল, তাহলে এইটা হয়ে যাবে 144, এইটা হয়ে যাবে 44, তাহলে এইটা হয়ে যাবে 3 4 12 4 6 24, তাহলে 36, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এটা তোমাদের বইয়ের অ্যান্সার দেওয়া আছে, তাই এইভাবে করে দিলাম, ঠিক আছে। তো চলো 5 নম্বরটা কি বলছে, 5এরটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এত। তাহলে ধরি ক্রমিক সংখ্যা দুটি x ও x প্লাস 1, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমি x প্লাস 1 ধরবো, সেটা আমি n আর একটা হচ্ছে n প্লাস 1 ধরতে পারতাম, m প্লাস 1 ধরতে পারতাম, এটা একটা প্রশ্ন, কোনো অসুবিধা নেই। আর একটা হচ্ছে আমি কেন প্লাস 1 ধরবো, কারণ হচ্ছে ক্রমিক বলেছে। ধরো x এর মান যদি 2 হয়, x প্লাস 1 কি হয়ে যাবে 3 হয়ে যাবে। x এর মান যদি 4 হয়, x প্লাস 1 কি হয়ে যাবে 5। তাহলে 4 5 2 3 এগুলো কি হয়ে যাচ্ছে ক্রমিক। ক্রমিক কথাটার মানে বোঝা গেছে আশা করি। এবার আমাদের শর্তা অনুসারে, তাহলে শর্তা অনুসারে কি পাচ্ছি যে বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 313। তাহলে এখানে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313 হলো। তাহলে এই দুটো যোগ করলে কি হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2 এটা আর প্লাস 1 এটা থাকলো, এইটা যদি এইদিকে আসে তাহলে মাইনাস 313 সমান 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে মাইনাস 312, ঠিক আছে। তাহলে এইখান থেকে এবার আমি কি পাচ্ছি, সবাইকে যদি উভয় দিকে এইটার সবাইকে এখানেও সবাইকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে এটা কাটবে, এটা কাটবে আর এটা কেটে কত হবে দেখি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, সবাইকে 2 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দেখো 15 দুগুণে 30, 6 দুগুণে 12, 156। তাহলে এটাই হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ অ্যান্সার। চলো এরপর আমরা 6 করব। চলো শুরু করি 6 দাগের গুলো। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে হচ্ছে একচল বিশিষ্টটা মাথায় রাখতে হবে, কারণ এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো অনেক সময় একটা x ধরবে একটা y ধরবে, ধরে প্রবলেমটা ইকুয়েশন গঠন করার চেষ্টা করবে, কিন্তু যেহেতু এখানে একচল একটা চল দিয়ে আমাকে কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করা যায়, ঠিক আছে। তো প্রথম 6 একটা কি বলছে, একটি এখানে শুধু বলেছে সমীকরণ গঠন, তাই আমি সমাধানে যাব না, শুধু এইখানে সমীকরণ গঠনগুলো তোমাদেরকে করে দেখাবো, তোমরা খাতায় ভালোভাবে সেগুলো নোট ডাউন করবে, ঠিক আছে। তো আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে তোমরা অবশ্যই জানো যে আয়তক্ষেত্র কিরকম হয়, এরকম। তার এইটা হচ্ছে তার কর্ণ, তার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে 15। তাহলে যেহেতু এইটা 90 ডিগ্রি, তাহলে এইটাকে কি আমি একটা সমকোণী ত্রিভুজ ভাবতেই পারি। এগুলো যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এইখানে এখানে হচ্ছে বি সি ডি একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। তার মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তার মানে ভূমিটা কি বলতে পারি আমি হচ্ছে দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা বলেছে প্রস্থ অপেক্ষা বেশি, তাহলে এইটা যদি এক্স হয় এটা কি হবে এক্স প্লাস 3, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এক্স প্লাস 3 হলো, এটা এক্স আর কর্ণের দৈর্ঘ্য বলেছে 15। কর্ণ দৈর্ঘ্য মানে এখানে ত্রিভুজের অতিভুজের কথা বলছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই, পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম বলছে যে ভূমি স্কয়ার তার সঙ্গে যদি লম্ব স্কয়ার যোগ করি তাহলে অতিভুজ তার স্কয়ার পাবো।
তাহলে ভূমি যেটা দৈর্ঘ্য ছিল সেটা কত, এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15। এইটা কিন্তু আমার সমীকরণ গঠন হয়ে গেল। এবার যদি সেইটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 সমীকরণ আকারে প্রকাশ করতে বলে, তখন সেটাকে আমি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15 তার স্কোয়ার, এই সমীকরণটাকে ভেঙে লিখতে হবে। ভেঙে লিখলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 225। তাহলে এইখান থেকে পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 225। তাহলে এখান থেকে 2x স্কোয়ার প্লাস 6x, তাহলে এখান থেকে যদি আমি এদিকে এটা নিয়ে চলে আসি তাহলে মাইনাস, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 216। তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা। আশা করি বোঝা গেছে। এবার আমরা করব 6-এর 2 নম্বর প্রবলেম। এইটা একটু ভালো প্রবলেম, এটা বোঝার বিষয় আছে। সেটার জন্য চলো একটা পেজ নিয়ে ভালোভাবে বুঝি। একটা পেজ নিয়ে নিই। তাহলে 6-এর 2 নম্বরটা কি বলছে, আগে আমরা ভালো করে প্রবলেমটাকে বুঝে নিই, ঠিক আছে? তাহলে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, ঠিক আছে? তাহলে কত কেজি চিনি ক্রয় করেছে আমার জানা নেই, সেটা ধরে নিলাম আমি x কেজি চিনি কিনেছে, ঠিক আছে? যদি যদি ওই টাকায় মানে হচ্ছে 80 টাকায়, ঠিক আছে, 80 টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে ওই টাকায় যদি আরো 4 কেজি বেশি টাকা পেতেন, তাহলে তার কিগ্রা প্রতি চালের দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চালের দাম 1 টাকা কম দেওয়া বলেছে, ঠিক আছে? 1 কেজি চালের দাম এখানে আমার কত টাকা সেটা দেওয়া নেই। এখানে বলা আছে 80 টাকায় কিছু চাল কিনেছে, সেই চালটা যদি আরো 4 কিগ্রা বেশি পেত, যদি প্রতি কেজিতে 1 টাকা কম হতো, ঠিক আছে? তাহলে প্রতি কেজিতে যদি 1 টাকা কম হতো তাহলে সেটা 4 কেজি চাল বেশি পেত, ঠিক আছে? তাহলে আমরা লিখি, চলো ধরি তিনি 80 টাকায় x কিগ্রা বা কেজি চাল ক্রয় করেছেন, তাই তো? তাহলে 80 টাকায় যদি x কিগ্রা চাল ক্রয় করে, তাহলে প্রতি কিগ্রা চালের দাম কত হবে? প্রতি কিগ্রা চালের দাম কত হয়ে যাবে? 80/x টাকা, তাই তো? আবার ওই টাকায় তাই বলেছে, তাই তো? তাহলে আবার যখন 4 কেজি চাল বেশি পেতেন, তখন প্রতি কেজি চালের দাম, প্রতি কেজি চালের দাম তখন কি হয়ে যাবে? তখন দেখো, তখনও কিন্তু আমার সেম পরিমাণে টাকা আছে, কিন্তু চালের পরিমাণ বেশিছে, তাহলে 80/x+4। তাহলে এবার তোমরা বলো যে এইখানে 80/x আর 80/x+4 কোনটা বড়? দেখো, যার নিচে বেশি থাকবে সে হয়ে যাবে ছোট, তার মানে হচ্ছে 80/x টা হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন অনুসারে যাই আমরা। তার মানে এবার আমাকে বলছে, দেখো এটাও হচ্ছে প্রতি কেজি, এটাও প্রতি কেজি চালের দাম, এটাও প্রতি কেজি চালের দাম, তাহলে এই চালের দামটা কি কমেছে? তাহলে কার থেকে কমেছে? এই চালের দাম যা দাম ছিল তার থেকে এইটা কমেছে। তাহলে এইটা থেকে যদি আমি এইটা বিয়োগ করে দিই, তাহলে প্রতি কেজি চালের দাম ক টাকা? 1 টাকা কমেছে, তাই তো? তাহলে সেটাই এবার আমি প্রশ্ন অনুসারে লিখবো। তাহলে 80/x মাইনাস 80/x+4 ইজ ইকুয়ালস টু 1 টাকা। তাহলে এইখান থেকে যদি আমি লসাগু করে নিই, তাহলে x ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1। তাহলে 80 আমি কমন নিয়ে রেখে দিলাম, তাহলে এখানে কি হলো? x+4 মাইনাস x কেটে গেল, এটা হলো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? কোনাকুনি গুণ করলে আমি পাচ্ছি x ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 80 ইন্টু 4। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমার c² প্লাস 4x মাইনাস 240 ইকুয়ালস টু, এটা আমার সমীকরণ হয়ে গেল 4-এর 2-এরটা, ঠিক আছে? এবার 4-এর 2, সরি, 6-এর 2-এরটা। এবার 6-এর 3 কি বলছে আমরা দেখি। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তাহলে এখানে বেগের কিন্তু পরিবর্তন নেই, প্রথমে যদি x থাকে তাহলে পরেও x স্পিড নিয়ে চলছে, সমবেগে চলছে। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিমি বেশি হতো, তাহলে যদি x কিমি/আওয়ার থেকে x+5 এইটা কিমি/আওয়ার বেশি হতো,
ঠিক আছে, তাহলে স্টেশনটা আরো 2 ঘন্টা কম সময় লাগতো। ঠিক আছে, টাইম ইজ ইকুয়ালস টু পড়েছো ডিস্টেন্স বাই স্পিড, এটা পড়েছো তাই তো। তাহলে ডিস্টেন্স এখানে কত দেওয়া আছে, 300 কিমি। একবার স্পিড হচ্ছে এক্স আর একবার স্পিড হচ্ছে আমার x+5। ঠিক আছে, এবার বলেছে 2 ঘন্টা সময় কম লাগতো, তার মানে এদের বিয়োগফল ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমার 2। আশা করি বোঝা গেছে। তাহলে চলো এবার প্রশ্ন অনুসারে এটাকে করি। এটা হচ্ছে 6-3। তাহলে আমরা ধরি বা মনে করি, let us assume, let us consider, যার যেটা ইচ্ছা, ট্রেনটির ট্রেনটির প্রাথমিক গতিবেগ x কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300/x ঘন্টা, এবং গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার বেশি হওয়ার পর সময় লাগবে 300/x+5 ঘন্টা। শর্তানুসারে কি হচ্ছে, 300/x - 300/x+5 বেশি লাগছে তাই তো। এখান থেকে কি পাচ্ছে, x * x+5 = 2। তাহলে এখানে 300 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে x+5 - x কেটে গেল। এখানে কি দাঁড়াচ্ছে, x * x+5 = তার সঙ্গে 2 গুণ হবে। এখানে হচ্ছে 5 * 300। তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি x+5, 5 * 300/2, তাহলে 150। তাহলে এটা দাঁড়াচ্ছে x² + 5x - 750 অ্যান্সার। ঠিক আছে, তো চা এটা হচ্ছে কেডি 1.1 এর 6 নম্বরের 4-এর প্রবলেমটা আমরা একটু বুঝে নিই, তারপরে এটা ডিটেলসে সলভ করব। ঠিক আছে, তো এখানে কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা ঘড়িটা ক্রয় করেছে কত টাকায় সেটা দেওয়া নেই, এবং 336 টাকায় সেটা বিক্রি করে, মানে 336 টাকা আমার এসপি দেওয়া আছে, সিপি দেওয়া নেই, সেটা আমরা এক্স ধরবো। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেন, মানে এক্স টাকায় ক্রয় করেছিল, শতকরা তত টাকায় লাভ হয়, মানে এক্স টাকায় লাভ হয়েছে। ঠিক আছে, তারা আমরা কি জানি, শতকরা লাভ সমান কি জানি, প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো জানি প্রফিট পার্সেন্ট সমান, বা শুধু এটাকে আমরা বলতে পারি লাভ বা শতকরা লাভ। ঠিক আছে, তো এবার সমীকরণটা তাহলে কী হবে, এক্স টাকা x% লাভ হয়েছিল তাই তো, তাহলে শতকরা কী হচ্ছে, আমার লাভ কত টাকা হয়েছে, লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা আমার লাভ হয়েছে কত টাকায় লাভ হয়েছে, এক্স টাকায় লাভ হয়েছে, তাহলে এটা ইন্টু 100। তাহলে এইটা যদি কোণাকুণি মাল্টিপ্লাই করি, তাহলে x² = কত পাচ্ছি, 100 * 3 6, এটা পাচ্ছি। তাহলে এইটাকে যদি x² হচ্ছে এইটাকে দাঁড়াচ্ছে 100x, তার আগে মাইনাস প্লাস 336 00 হয়ে যাবে। তাহলে এগুলো যদি সব একদিকে নিয়ে চলে, x² নিয়ে আসলে কি হচ্ছে, x² প্লাস 100x মাইনাস 336 00, এগুলো এটা সমীকরণ হয়েছে। ঠিক আছে, তো ডিটেলস আমরা করবো। এখানে একটা জিনিস শেষ লাইনটা বলা আছে যে যত টাকায় ঘড়িটা ক্রয় হয় ঠিক শতকরা তত টাকায় লাভ হয়। সেই জন্য আমি শতকরার জন্য এইখানে যেহেতু এই পার্সেন্টেজটা দিয়েছিলাম, ঠিক আছে, এই পার্সেন্টেজটা যখন বলবে শতকরা আমার 6% লাভ হয়, ঠিক আছে, তাহলে এক্স এদিকে দুই দিকে পার্সেন্ট থাকবে, তার মানে এইখানে আমরা এই পার্সেন্টেজটা ইউজ করব না, কারণ কি এইখানে আমরা 100টা ইউজ করছি তাই। ঠিক আছে, এই 100টার পরে যে এদিকে মাল্টিপ্লাই হবে তখন পার্সেন্টেজ হবে, সেই জন্য আমরা এইখানে এক্সট্রা যে 100 আছে সেইটার নিচ্ছি না। ঠিক আছে, এই ভুলটা অনেকে করে, সেই জন্য আমি এটা করলাম। কারণ আমি যখন প্রথমবার করেছিলাম তখন আমার সঙ্গে এই ভুলটা হয়েছিল, তাই তোমাদেরকে সেই ভুলটা থেকে বিরত রাখার জন্য আমি এইভাবে করেছি।
তারপরে তোমাদেরকে আমি জিনিসটা কোথায় ভুল হয়েছে সেটা ধরাচ্ছি, ঠিক আছে? তো চলো আমরা এটাকে ঠিক করে নিই। তাহলে এইখানে 100 থাকছে না, এখানে পার্সেন্টেজ থাকছে না, তাহলে এইখানে এক্স হয়ে যাবে। আর কোথায় এইখানকার এই 100টা থাকছে না, তাহলে ওখানকার যদি 100টা না থাকে তাহলে এখানে দুটো জিরো থাকবে না, এইখানে দুটো জিরো থাকবে না, তাহলে এইখানে কটা আমার একটা জিরো হবে। তাহলে আরো দুটো জিরো সরবে, এইখানে দুটো জিরো সরবে, এইখানে দুটো জিরো সরবে, তাহলে এইটা কত হচ্ছে, এইটা হচ্ছে 100, এইটা 00, এইটা 0, ঠিক আছে? এটা আমার আনসার হলো। চলো এবার 5 নম্বরটা বুঝবো। 5 নম্বরটা বুঝে তারপর আবার ডিটেলসে করবো। কি বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব মানে এই 21 কিমি দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তাহলে এইখানে তোমাদের জন্য যেটা নতুন টার্ম অবশ্যই নয়, এটা হচ্ছে অনুকূল, ঠিক আছে? অনুকূল হয়, আর একটা হচ্ছে প্রতিকূল। প্রতিকূল, ঠিক আছে? এবার দেখো, স্রোতের বেগ, স্রোত যদি এই দিকে যায়, ঠিক আছে, তাহলে এই বরাবর যদি আমাদের নৌকা যায়, ঠিক আছে, এই বরাবর যদি নৌকাটা যায় তাহলে স্রোতের সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে, তাহলে সেইটাকে বলছি আমরা অনুকূল। তোমরা যদি কোনোদিন কেউ ডোঙ্গা চালাও তাহলে বুঝতে পারবে যে স্রোতের দিকে গেলে কি হচ্ছে, সেটা আমার নৌকাতে একটা এক্সট্রা বেগ দেয়। ওই এক্সট্রা বেগটা হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের বেগ যদি হয় তাহলে সেটা হবে। এবার যদি সেম ঘটনা, যদি আমার নৌকা এই দিকে যাচ্ছে আর স্রোত এই দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এইটাকে বলবো আমরা প্রতিকূল। তাহলে এইটাকে বলবো প্রতিকূল। তাহলে এইখানে যে নৌকার বেগ, সেখান থেকে কোন বেগটা বাধা দিচ্ছে, বেগটা হচ্ছে যেটা হচ্ছে স্রোতের বেগ, সেটা বাধা দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে র স্পিড, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার রিয়াল স্পিড, কারণ হচ্ছে একটাতে বাধা দিচ্ছে আর একটাতে যোগ দিচ্ছে। তাহলে অনুকূলে যোগ হবে, প্রতিকূলে বাধা হবে। আশা করে বোঝা গেছে, ঠিক আছে? এবার ডিটেলসে করবো, চলো। আচ্ছা, আমি যদি এইখানে স্রোতের অনুকূলে তা বলেছে, তাহলে আমি নৌকার বেগ যদি এক্স ধরে নিই, নৌকার বেগ এক্স ধরে নিলাম, তাহলে স্রোতের অনুকূলে কী হবে, এক্স প্লাস 2। তাহলে এইটা হচ্ছে আমার স্পিড। টাইম কত লাগছে, টাইম লাগছে আমার হচ্ছে 10 ঘন্টা। আর আমার ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে আমার 21 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার এক্স প্লাস 2, যেতে সময় লাগছে কত, যেতে সময় লাগছে আমার 10 ঘন্টা। এবার তোমাকে এখানে একটা হিডেন ফ্যাক্ট আছে, যেটা এখানে ভালো করে বুঝতে হবে। এইটা উপর পড়লে তোমাদেরকে এইটাই শুধু মনে হবে, ঠিক আছে? কিন্তু দেখো, গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসবে, যখন ফিরে আসবে তখন সেটা কি হয়ে যাবে, প্রতিকূল হয়ে যাবে। প্রতিকূল হয়ে যাবে, বোঝা গেল? এবার যখনই প্রতিকূল হবে তখন কি হবে, এক্সের সঙ্গে একটু মাইনাস হবে। তার মানে হচ্ছে আমার যেতে টাইম লাগছে 21/x প্লাস 2, তার সঙ্গে আবার 21/x মাইনাস 2, এই টোটাল টাইমটা হচ্ছে আমার 10 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি সলভ করি, তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 লসাগু হবে। 21 যদি আমি কমন নিই তাহলে এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 2, তাহলে এক্স এখানে 2 কেটে যাবে, তাহলে 2x থাকবে, ইজ ইকুয়ালস টু 10। তাহলে এখানে 21 ইন্টু 2x মানে হচ্ছে 42x ইজ ইকুয়ালস টু 10 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা থাকছে। তাহলে 42x ইজ ইকুয়ালস টু 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, কারণ স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে হচ্ছে 42x ইজ ইকুয়ালস টু 10x স্কোয়ার মাইনাস 4 মাইনাস 40, ঠিক আছে? এটা হলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 10x স্কোয়ার প্লাস হবে না, এটা হবে 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0। তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 5x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। এটা তোমাদের অ্যান্সার। চলো ডিটেলসে করবো। তাহলে ধরি নৌকাটির বেগ এক্স কিমি পার আওয়ার, ঠিক আছে? তাহলে 21 কিমি স্রোতের
অনুকূলে যেতে সময় লাগবে কত 21/x+2 এবং 21 কিমি স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে 21 এটা ঘন্টা, ঠিক আছে, আওয়ার x-2 আওয়ার। তাহলে শর্তানুসারে কি হচ্ছে 21/x+2 প্লাস 21/x-2 10 আওয়ার। তাহলে এইটা যদি আমি লসাগু করে নিই x+2 ইন্টু x-2 সমান 10, তাহলে এখানে 20 যদি কমন নিয়ে নিই তাহলে x-2 প্লাস x+2, তাহলে এখানে 2 আউট হয়ে গেল। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে আমার 20 ইন্টু 2x ইজ ইকুয়ালস টু 10 ইন্টু x+2 ইন্টু x-2, তাহলে এখান থেকে 42x ইজ ইকুয়ালস টু 10 ইন্টু x² মাইনাস 4, তাহলে এখান থেকে পাচ্ছি 42x ইজ ইকুয়ালস টু 10x² মাইনাস 40, তাহলে 10x² মাইনাস 42x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0। সবাইকে 2 দিয়ে ভাগ করে পাবো 5x² মাইনাস 21x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের কেডি 1.1 এর 6 নম্বর প্রবলেমটা কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা, তাহলে মহিম একজন আছে আর একজন হচ্ছে মজিদ, এর 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমের যদি x সময় লাগে x ঘন্টা, মজিদের কত x প্লাস 3 ঘন্টা বেশি সময় লাগবে। তারা উভয়ে একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে তারা দুজনে যদি কাজটি একসঙ্গে করে তাহলে সেটা 2 ঘন্টায় শেষ করবে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা আশা করি সবার ভালোভাবে বোঝা গেছে। তাহলে আমি একটা আগে ওভারভিউ দিয়ে দিই, তারপরে সেটাকে আমি ডিটেলসে সলভ করছি। বলছে আমি কি বললাম, ধরো কোন একটা কাজটা আমি টোটাল যদি এক অংশ বলি, ঠিক আছে, তাহলে এক অংশ কাজ শেষ করতে আমার x ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় আমি কতটা করতে পারবো, তাহলে 1 ঘন্টায় সেটা আমি করব 1/x অংশ, ঠিক আছে। তাহলে এইটা কি করছিল, x ঘন্টা কার সময় লাগছে, 1 ঘন্টা সময় লাগছিল আমার মহিমের। তাহলে মজিদের কত সময় লাগছিল, মজিদের সময় লাগছিল x প্লাস 3 ঘন্টা। যদি সে আলাদাভাবে কাজটা করে তাহলে মজিদ 1 ঘন্টায় কাজটা কত অংশ করবে, 1 ঘন্টায় করবে, মজিদ 1 ঘন্টায় কাজটি করবে 1 বাই এত, ঠিক আছে। তাহলে এত অংশ করবে 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে দুজনা মিলে যদি 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে, তাই বলেছে শেষ করতে পারে, ভালো করে এখানে লক্ষ্য করবে 2 ঘন্টায় কাজটি শেষ করছে মানে 2 ঘন্টায় করে এক অংশ, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় হাফ অংশ করবে, তাই তো। তাহলে এই যে হাফ অংশ কে করলো, মজিদ আর মহিম দুজন মিলে করছে হাফ অংশ, ঠিক আছে। মজিদ আর হচ্ছে মহিম এই দুজন মিলে করছে। তাহলে প্রথম 1 ঘন্টায় মহিম কত করছে 1/x অংশ, মজিদ কত করছে 1/x+3, আর টোটাল কাজ কত 1 ঘন্টায় হচ্ছে হাফ। তাহলে এইটা হয়ে যাবে x ইন্টু x+3 ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে এইখানে যদি আমি লসাগু করি তাহলে কি হবে x+3 প্লাস x, এটা পাবো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2x+3 এটা ইন্টু 2 হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ হয়ে এটা, আর এটা কোনাকুনি গুণ হয়ে হচ্ছে x ইন্টু x+3। তাহলে এটা যদি আমি ইমপ্লাই চিহ্ন দিই তাহলে 4x প্লাস 6 ইজ ইকুয়ালস টু x² প্লাস 3x, তাই তো। সবগুলো যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে x², তাহলে এই মাইনাস x হয়ে যাচ্ছে প্লাস এটা হবে -6 ইজ ইকুয়ালস টু 0। চলো এবার আমরা ডিটেল সলিউশন করব। তাহলে ধরি কি ধরবো যে মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের সময় লাগবে কত x+3 ঘন্টা। তাহলে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমি ওটা কিভাবে এসেছে, তাই আমি ডাইরেক্ট লিখছি যে শর্তানুসারে। তোমরা এটা কোনো ভ্রমে থেকে নয় যে তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে ওই লাইনগুলো লিখতে হবে, তোমরা এটা লিখে ডিরেক্ট শর্তানুসারে লিখতেই পারো 1/x+3
ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে 1/2টা কেন এসেছে, কিভাবে এসেছে আমি বলে দিয়েছি। দেখো তোমাদের অনেকের এখন কোনো জিনিস একটু সময় ধরে দেখার বাতিক কমে গিয়েছে, ঠিক আছে। তো তোমাদের সময় বাড়ানোর জন্য বা অনেকে এরকম আছে এখন রিলস দেখে দেখে তাদের সবকিছু ফার্স্ট ফার্স্ট দেখতে চায় বা ফার্স্ট ফার্স্ট দেখার অভ্যাস হয়েছে। যারা ফার্স্ট দেখতে চাও তারা একটু স্পিড বাড়িয়ে নেবে, এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু স্পিডটা স্লো করে ভালো করে দেখবে। তার এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দুজনাকেই বলছি আন্ডারস্ট্যান্ডিংটা আমার বেশি প্রয়োজন, ঠিক আছে। এখানে এইটা ভীষণই দরকার। তো চলো সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই করলে এখানে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু হাফ দাঁড়াচ্ছে। তাহলে এইখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি টু এক্স প্লাস থ্রি, নিচে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। আর এখানে সবসময় একটা ব্র্যাকেট ইউজ করবে, না হলে এক্সটা শুধু এক্স এর সঙ্গে গুণ আছে এই বলে তোমরা ভুল করবে, ঠিক আছে। তো এটা কোনাকুনি গুণ করলে দাঁড়াবে টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে এটা দাঁড়াচ্ছে ফোর এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে সবগুলো একদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। এটাই তোমাদের অ্যান্সার হলো। চলো 6 হলো, এবার আমরা 7 দেখবো। তাহলে কেডি 1.1 এর আমরা এবার কি করছি, 7 নম্বর প্রবলেমটা দেখছি। কার 7? 6 এর 7 নম্বর দেখছি প্রবলেমটা। তার আগে আমরা ভালো করে বুঝে নেব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে টু ডিজিট নাম্বার, দ্যাট ইজ 11 12 13, মানে 10 থেকে 99 পর্যন্ত এইরকম দুটো ডিজিটের সংখ্যা, ঠিক আছে। যার একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে ইউনিটারি প্লেস বা ইউনিট প্লেস, আর দশক স্থানীয় অংশ মানে হচ্ছে তার টেন্থ প্লেস বা আমরা বাংলাতে বলি কি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে হচ্ছে ধরো দুই অঙ্কের সংখ্যাটি হলো 32, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত হবে 3 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 6। তাহলে সেটা কি বলছে, অঙ্কদ্বয়ের গুণ ফল অপেক্ষা 12 কম, ঠিক আছে। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট যার একটি সংখ্যা একক স্থানীয়, কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি যদি আহ দশক স্থানীয় অঙ্কটি x ধরি, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে, একক স্থানীয় সরি এখানে ভুল হলো, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখানে দশক স্থানীয় অপেক্ষা তা বলেছে, তাহলে দশক স্থানীয় অঙ্কটা x ধরছি, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে x প্লাস সিক্স। তাহলে দুটো অঙ্ক পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটি কি হবে, তাহলে সংখ্যাটি হবে কি দশক স্থানীয় সঙ্গে 10 গুণ হবে, প্লাস কি হবে একক স্থানীয় অঙ্কটি, তার মানে এটা হয়ে যাবে সংখ্যাটি, তার মানে 10x প্লাস এক্স প্লাস সিক্স, দ্যাট ইজ 11x প্লাস সিক্স। এটা পেলাম আমি সংখ্যাটি। এবং কি বলছে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত 10x ইন্টু এক্স প্লাস সিক্স। কি হলো সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এই দুটো পেলাম। এইটা পেয়েছি আমি সংখ্যা, তাহলে সংখ্যার থেকে 12 কম, তাহলে এইটা হয়ে গেল আমার সমীকরণ। তার মানে কি পেলাম 10x ইন্টু এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু 12, না 12 কম তা বলেছে, তার মানে 11x প্লাস সিক্স মাইনাস 12। তাহলে এটাকে সিম্পলিফাই করলেই আমরা পেয়ে যাব অ্যান্সার। চলো সমাধান করি। ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x এবং একক একক স্থানীয় অঙ্কটি হলো x প্লাস সিক্স। অতএব সংখ্যাটি হলো 10 ইন্টু এক্স প্লাস সিক্স। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 10x প্লাস এক্স প্লাস সিক্স, মানে হচ্ছে 11x প্লাস সিক্স। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে দাঁড়াচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল, তার মানে 10x ইন্টু এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু সংখ্যার থেকে 12 কম বা সংখ্যাটির থেকে 12 কম তাই বলেছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি 10x স্কোয়ার প্লাস 60x ইজ ইকুয়ালস টু এখান থেকে 11x মাইনাস সিক্স এটা পাচ্ছি। তাহলে এবার যদি এগুলোকে সব একদিকে নিয়ে আসি, তাহলে 10x স্কোয়ার
প্লাস 60x মাইনাস 11x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 10x স্কোয়ার, তাহলে এটা বাদ দিলে 9, এটা বাদ দিলে 5। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে অঙ্কদ্বয়ের গুণফল দেওয়া বলেছে, ঠিক আছে। তাহলে অঙ্কদ্বয় আসলে কোনটা, x আর হচ্ছে এইটা। এখানে 10টা তুমি দশক স্থানীয় কিসের জন্য নিয়েছি, ঠিক আছে। তাহলে এইখানকার 10 গুলো হবে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এইখানকার 10টা হবে, এখানকার 10 গুলো হবে না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াচ্ছে -5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তাহলে এবার 8 নম্বর প্রবলেম করব, 6-এর 8 নম্বর প্রবলেম। তো 6-এর 8 নম্বর প্রবলেমটা করার আগে আমি একটু বুঝে নিই ওভারভিউ আমাদের যেটা আমরা যেভাবে করি সেভাবেই করব। চলো শুরু করি। তাহলে দেখো, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার হলে সমীকরণটা আমাকে গঠন করতে বলেছে। তাহলে যে আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে, তাহলে খেলার মাঠ আয়তক্ষেত্রাকার এইরকম কিছুটা হবে, তাই তো। তার চারি সাইড দিয়ে একটা চওড়া রাস্তা আছে, তাহলে আয়তকার মাঠ যদি এটা হয়, তার চারি সাইড দিয়ে একটা চওড়া রাস্তা আছে। যদিও আমার সব দিকে সমান হচ্ছে না, কিন্তু সব দিকে সমান হবে তোমরা ধরে নাও। এই চওড়াটা কতটুকু আমার জানা নেই, ঠিক আছে, সেইটা আমি এক্স ধরলাম। এবং ওই রাস্তার ক্ষেত্রফল এইটা আমাকে বলা আছে। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, আমি যদি এই ভিতরকার ক্ষেত্রফলটা এই বাইরেকার ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো। তাহলে ভিতরের ক্ষেত্রফল কত হবে, এইটা বলেছে 45 মিটার দীর্ঘ, 40 মিটার এটা। তাহলে বাইরের দৈর্ঘ্য প্রস্থ কত হবে, বাইরের প্রস্থটা কি হবে 40 মাইনাস 2x। কারণ কি, কারণ হচ্ছে এইখানে দেখো, এইখানে একটা 2 বাদ যাবে, আবার এইখানে 2 তো না, এইখানে একটা x আর এইখানে একটা x আর এইখানে একটা x, এখানে একটা x, এই x এর ধরুন, তাহলে x প্লাস x, এই যে 2x, এই 2x টা এখানে বাদ যাচ্ছে। তাহলে এটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্যটা সেম ভাবে 45 মাইনাস 2x হবে। তাহলে বাইরের দৈর্ঘ্য প্রস্থ ভিতরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে বাইরেরটা বাইরেরটা নিশ্চয়ই বড় হবে, তাহলে 40 মাইনাস 2x ইন্টু 40 মাইনাস 2x আর 45 ইন্টু 2x। এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই 45 ইন্টু 40, এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই আমার 460 450 বর্গমিটার দিয়ে এটা আমি পেয়ে যাবো। তাহলে চলো সলভ করি। দেখো এখানে বলেছে যে রাস্তাটি একটা চওড়া রাস্তা, যে সমান, সমানের জন্য আমি সেটা x ধরতে পারছি। ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে। তাহলে রাস্তা সহ আয়তাকার মাঠের দৈর্ঘ্য হবে কত, 45 প্লাস 2x। কারণ হচ্ছে বাইরে, ওটা ভিতরে হলো মাইনাস হতো, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেটা হচ্ছে খেলার মাঠের বাইরের চারিপাশে, ঠিক আছে, বাইরের চারিপাশে দেওয়া আছে, তাই এটা আমরা মাইনাস করব। সরি, মিস্টেক, এটা আমাদের মাইনাস হবে, ঠিক আছে। এত মিটার, তোমাদেরকে আমি যখন ছবি এঁকে বোঝালাম তখন কিন্তু একটু আমার মিস্টেক হয়ে গেছে। এইটা হবে আমার 45, এইটা হবে 40, আর ভিতরের এইটা হয়ে যাবে আমার 40 মাইনাস 2x, আর এইটা হয়ে যাবে আমার 45 মাইনাস 2x মিটার, ঠিক আছে। তাহলে রাস্তা, এটা রাস্তা বাদে, রাস্তা বাদে রাস্তা বাদে আয়তকার মাঠের প্রস্থ, প্রস্থ কত হবে, 40 মাইনাস 2x মিটার। তাহলে প্রশ্ন অনুসারে, বা আমরা বলতে পারি শর্তানুসারে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো, তাহলে ভিতরের ক্ষেত্রফল কত, মানে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 45, 45 ইন্টু 40। তাহলে এইখান থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মানে হচ্ছে 45 মাইনাস 2x ইন্টু 40 মাইনাস 2x সমান কত যাবে, 450। হলো, তাহলে 45 ইন্টু 40 মাইনাস 45 ইন্টু
40, এখানে আমরা এখন ব্র্যাকেট দিয়ে রাখবো, কারণ এই মাইনাসটা পরে সব সাইন চেঞ্জ করবে। আর এটা আমরা গুণ করব না, তার কারণ এখানে আমার কেটে যাবে। তাহলে হচ্ছে 45 ইন্টু 2 মানে হচ্ছে 90x, 40 তাহলে 80x প্লাস 4x স্কোয়ার, এটা ইকুয়াল টু 450। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 45 ইন্টু 40 মাইনাস 45 ইন্টু 40 প্লাস, তাহলে এইটা আসবে 90x প্লাস 80x মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 400। এটার সাথে এটা কেটে গেল। এবার দেখো, এবার হচ্ছে 90 আর 80 যোগ করলে হয়ে যাবে তোমাদের 170, ঠিক আছে? তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস 170x, আর এইটা এদিকে আসলে 450, এটা হলো। এবার মাইনাস দিয়ে যদি সবাইকে গুণ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস 170 x প্লাস 450 is equals to 0। তাহলে এইখান থেকে এবার আমি সবাইকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে 2x স্কোয়ার মাইনাস 85x প্লাস 225 is equals to 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এবার এই সবগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে কি করবে, এই জায়গাটা গুণ করে দিবে, এই 45 আর 40, এগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এগুলো ক্যালকুলেশনে তোমাদের অনেকটা টাইম সেভ করবে, ঠিক আছে? এগুলোই তোমাদের মেন বোঝার দরকার। তো আমাদের এইমাত্র কেডি 1.1 শেষ হলো। কেডি 1. আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে, এবং এই ধরনের আরো ভিডিও পেতে কমেন্ট আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে চাইলে করে ফেলবে, কোনো অসুবিধা নেই। যদি তোমরা এই রিলেটেড এইরকম ভিডিও চাও, নোটিফিকেশন বেল ট্যাপ করবে। আশা করি তোমরা ভালো আপডেট পাবে। আর যেটা আপডেট দেওয়ার কথা, যেটা আমাদের সঙ্গে আমাকে ইন্টারকানেক্ট করবে, সেটা হচ্ছে স্কলা লিন এক্স টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? সেখানে তোমরা জয়েন হয়ে তোমাদের যা প্রশ্ন, তোমাদের ডাউট প্রশ্ন করতে পারো। অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের অ্যান্সার আমি দেবো। তার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের একটা গ্রুপ ডিসকাশন বা বিভিন্ন রকমের ইন্টারাকশন টেলিগ্রামে ভালো হবে, তোমরা সেটা জয়েন করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।